শুভ সন্ধ্যা সবাইকে। আজ 22 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের সুবিধা থেকে বঞ্চনা, দফায় দফায় মহিলাদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল লালা হাইলাকান্দি। যোগাযোগের সুবিধার্থে সিংলা নদীর উপর সেতু নির্মাণে আগ্রহী ভূমিদাতারা। মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে ভ্রমণে বিশেষ অনুমতি লাগবে বিদেশিদের। কাঠিগুড়া ব্লক এলাকায় বহু গ্রামের ভোট কেন্দ্র বাতিল, সরব কংগ্রেস। 14 বছরেও শেষ হয়নি দলচড়ায় নালার উপর ফুটব্রিজের কাজ, খুব জনমনে। ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশনের জন্য দায়ী লাইফস্টাইল, বললেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। আসামে প্রতি বছর 25 থেকে 30 হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। গোপনে পরমাণু অস্ত্র ভান্ডার আরো শক্তিশালী করছে চীন, উদ্বেগজনক রিপোর্ট পেন্টাগনের। রাহুল গান্ধীকে এবার সমন পাঠালো বরেলির আদালত, হাজিরা দিতে হবে 7 জানুয়ারি। হলফনামায় মিথ্যা তথ্য, প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে বিজেপির মামলা। সংসদে ধাক্কাধাক্কি কাণ্ড, রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তে এসআইটি গঠন অপরাধ দমন শাখার। এবং সর্বশেষ খবরটি হলো গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করলো ইন্টারপোল। এবারে শুনুন বিস্তারিত খবর। দফায় দফায় মহিলাদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল লালা হাইলাকান্দি। বঞ্চনার প্রতিবাদে জেগে উঠলেন বীরাঙ্গনা মহিলারা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে লাখপতি দিদি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে কাঁপলো হাইলাকান্দি। কইয়া বাগান থেকে শুরু করে লালা হাইলাকান্দি শহর দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বঞ্চনার প্রতিবাদে গাজাড়া দিয়ে বিক্ষোভে সামিল ছিলেন অসংখ্য মহিলা। সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দেন কুইয়া পয়লাটিলার বানোয়ারিলাল প্রাইমারি বিওর সভানেত্রী প্রিয়া রায়। লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে গাটের কড়ি খরচ করে আবেদন করেন মহিলারা, কিন্তু প্রকল্পের সুবিধা প্রাপকের তালিকায় কুইয়া এলাকার শত শত আবেদন প্রার্থীর নাম নেই বলে তিনি অভিযোগ করেন। এই প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে লালা উন্নয়ন ব্লকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শত শত মহিলা। এতে সামিল ছিলেন কুইয়া দক্ষিণ লাইনের সূর্যমুখী বিওর সভানেত্রী কৌশল্যা রবিদাস, জঙ্গলি টিলার স্বপ্না প্রাইমারি বিওর সভানেত্রী প্রমোদিনী রাজুয়ার, কুইয়া বাগান নারী উন্নয়ন বিওর সভানেত্রী চাঁদমতি বিন, কইয়া বাউন্ডারির নবপ্রেরণা বিওর সভানেত্রী সরস্বতী নুনিয়া সহ বহু মহিলা ASRLM এর লালা ব্লক প্রোগ্রাম ম্যানেজারের কাছে গিয়ে মহিলারা লাখপতি প্রকল্পের সুবিধা প্রাপক তালিকা থেকে আবেদন প্রার্থীদের নাম বাদ পড়ার জবাব চান। জবাবে BPM জানান এ ব্যাপারে তার কিছু করার নেই। এখান থেকে মহিলারা হাইলাকান্দি শহরে ASRLM কার্যালয়ে ছুটে আসেন। তখন গড়িয়ে যায় সন্ধ্যা। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর ASRLM এর DPM সৌমিত্রদের সঙ্গে দেখা করে প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকায় নাম না থাকার কারণ জানতে চান। ডিপিএম বলেন, সরকারি প্রক্রিয়ায় সবকিছু হচ্ছে, সরকারি ওয়েবসাইটের অ্যাক্সেস তার কাছে নেই। কেন তালিকা থেকে নাম বাদ পড়েছে তিনি বলতে পারেন না বলে জানান। এই প্রকল্পের সুবিধা প্রাপক তালিকা চূড়ান্ত করা হয়নি, ভেরিফিকেশন চলছে। নাম না থাকার কারণ পরবর্তীতে জানাবেন বলে কথা দেন তিনি। এতে হতাশ না হয়ে SHG কে আরো সক্রিয় করে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান ASRLM এর DPM। লাখপতি দিদি প্রকল্পের ভেরিফিকেশনের তালিকায় নাম না থাকা মহিলারা হতাশ হয়ে নাম অন্তর্ভুক্ত করার দাবিতে DPM কার্যালয়ের সামনে আরেক দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রিয়া রায় বলেন, SHGর কয়েকজন সদস্যের নাম ভেরিফিকেশনের তালিকায় নেই। এতে SHG ভাঙছে, গ্রুপ টিকিয়ে রাখা যাচ্ছে না। কইয়া পয়লাটিলা রিয়া SHG, রেবা SHG, মুন SHGর কোনো সদস্যের নাম নেই। তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবিতে দিনভর দৌড়ঝাঁপ করে DPM এর কাছ থেকে জানতে পারেন সবকিছু সরকারি প্রক্রিয়ায় হচ্ছে, নাম না থাকার বিভিন্ন কারণ থাকতে পারে। পরবর্তী খবরটি হলো যোগাযোগের সুবিধার্থে সিংলা নদীর উপর সেতু নির্মাণে আগ্রহী ভূমিদাতারা। স্থানীয় জনগণের চলাচলের স্থায়ী সমাধানে দুর্লভচূড়া হাসপাতাল রোড থেকে দরগারবন্দ ফরেস্ট অফিস পর্যন্ত সিংলা নদীর উপর সেতু সহ রাস্তার প্রস্তাব করল বৃহত্তর দুর্লভচূড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা GDPCF। এ মর্মে মঞ্চের সভাপতি অংশুমান পাল গত 20 ডিসেম্বর রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রেরণ করেন। স্মারকপত্রে প্রস্তাবকারী ও জমিদাতা হিসেবে স্বাক্ষর করেন অসিত পাল, অংশুমান পাল, শিলারানী দাস ও বাদল পাল। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, ওই রাস্তাটি সম্পূর্ণ হয়ে গেলে পূর্ব দুর্লভচূড়া, মধ্য দুর্লভচূড়া ও দক্ষিণ দুর্লভচূড়ার মধ্যে
লাইফ লাইন হিসেবে কাজ করবে। স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে দুর্লভপুরা স্টেশন রোড বাজারগুলিটি অনেকটা সরু হয় সিংলাটোলা, বাকশালটিলা, হরিণটিলা ইত্যাদি এলাকার জনগণের দুর্লভপুরা হাসপাতালে ডাক্তার দেখাতে আসতে অনেক অসুবিধা হয়। তাছাড়া সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার দুর্লভপুরা স্টেশন রোড বাজারগুলিতে সকাল থেকেই হাট বসে। তাছাড়াও দুর্গাপূজার সময় দুর্লভপুরা স্টেশন রোড বাজারগুলিতে নো পার্কিং ও নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়। কাজেই রাস্তাটি হয়ে গেলে এলাকার জনগণ একটা বিকল্প রাস্তা পেয়ে যাবেন। তাছাড়া রাস্তাটি বেটারবন্দ, দরগারবন্দ ও সিংলাচড়া জিপির মধ্যে একটা বিকল্প লাইফ লাইন হিসেবে কাজ করবে। রাস্তাটি সম্পূর্ণ হয়ে গেলে দুর্লভপুরা হাসপাতাল রোড, পাগলার পার, বেটারবন্দ বস্তি, চামটিলা ও বড়বাজার আদি এলাকার জনগণ খুব সহজেই দরগারবন্দ, হরিণটিলা, বাকশালটিলা ও সিংলাচড়াতে যাতায়াত করতে পারবেন। এমনকি ভবিষ্যতে দুর্লভপুরা, সিংলাচড়া, মাকুন্দা বাজারে ছোড়ার রাস্তাটি হয়ে গেলে এলাকার জনগণ খুব সহজেই মাকুন্দা মিশনারি হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসা করাতে পারবেন। স্মারকপত্রের স্বাক্ষরকারী জমিদাতা যথাক্রমে অসিত পাল, অংশুমান পাল, শিলারানী দাস ও বাদল পাল। সব থেকে বেশি জমি যে দান করবেন তার মতামত অনুযায়ী রাস্তাটির নামকরণের পক্ষে লিখিতভাবে সওয়াল করেছেন এবং সে সঙ্গে সিংলা নদীর উপর সেতুটি সম্পূর্ণ করে পশ্চিম দিক অর্থাৎ দরগারবন্দ ফরেস্ট অফিস পিন পয়েন্ট থেকে কাজ শুরু করার দাবি রেখেছেন। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যের মুখ্য সচিব রবি কুমার কুটা, পূর্ত বিভাগের কমিশনার তথা বিশেষ সচিব চন্দন শর্মা, শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, রাজ্যের পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার সঞ্জীব সেন ও রামকৃষ্ণনগর পূর্ত ডিভিশনের কার্যবাহী বাস্তুকার মৃদুল তালুকদারকেও প্রদান করা হয়েছে বলে এক প্রেস বার্তায় জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি এবং বিশেষ পারমিট ছাড়া উত্তর পূর্বের মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরাম ভ্রমণ করতে পারবেন না কোনো বিদেশি নাগরিক। কেন্দ্রীয় সরকার 14 বছর পর ফের এই সিদ্ধান্ত নিল। বিদেশি নাগরিকদের উত্তর পূর্বের রাজ্যগুলি সফরের ক্ষেত্রে আগেও আরএপি অর্থাৎ সংরক্ষিত এলাকা অনুমতি নিতে হতো। পর্যটকদের উৎসাহিত করতে 14 বছর আগে এই নিয়ম কিছু শিথিল করা হয়েছিল। বিদেশি নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জারি করা এই নিয়ম শীঘ্রই লাগু করা হবে। এই নীতি বিদেশি আদেশ 1958 অধীনে পর্যবেক্ষণ করা হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড সরকারের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এখন থেকে পুনরায় এই রাজ্যগুলিতে সংরক্ষিত এলাকা অনুমতি চালু করা হলো। আগামী 2027 সাল পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। কোনো বিদেশি নাগরিক পর্যটন ছাড়া অন্য যে কোনো কারণে এই রাজ্যগুলি সফর করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পিএপি এবং আরএপি অনুমতি নিতে হবে। ব্যবসা, নিয়োগ কিংবা পড়াশোনা সংশ্লিষ্ট ব্যক্তিদের পাসপোর্টে ভিসার সঙ্গে উল্লেখ করতে হবে। পরবর্তী খবরটি হলো, কাঠিগুড়া ব্লক এলাকায় বহু গ্রামের ভোট কেন্দ্র বাতিল, সরব কংগ্রেস। কাঠিগুড়া ব্লকের বহু গ্রাম এলাকার ভোট কেন্দ্র নেই নতুন খসড়া ভোটার তালিকায়। আবার অনেক জায়গায় কম লোক নিয়ে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। জনগণকে হয়রানি করতে সরকারি আমলারা এক কাজ করেছেন বলে অভিযোগ করলেন কাঠিগুড়া ব্লক কংগ্রেস নেতারা। ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল কাঠিগুড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান করেন। যে কোনো অবস্থায় পুনরায় আগের মতো নিজ নিজ গ্রাম এলাকার ভোট কেন্দ্রগুলো বহাল রাখার আহ্বান জানান কাঠিগুড়া ব্লক কংগ্রেসের নেতারা। তারা বলেন, সাধারণ মানুষকে হয়রান করতে এ পদক্ষেপ করেছেন সরকারি আমলারা। স্মারকপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সপার্ষদ কাঠিগুড়া ব্লক কংগ্রেস নেতারা বলেন, খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে গোটা কাঠিগুড়ার 10টি জিপিতে। বিন্দুমাত্র জনগণের সুযোগ সুবিধা বিবেচনা না করে আমলারা নিজের ইচ্ছামতো খসড়া ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র নির্ধারণ করে ফেলেছেন। এই ভোট কেন্দ্র নির্ধারণে কোনো প্রকার ভৌগোলিক সীমা সহ অবস্থান বিবেচনা করা হয়নি। বৃহৎ এলাকার ভোট কেন্দ্র থেকে বঞ্চিত করে এখানকার ভোটারদের দূর দূরান্তের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে সেই প্রশ্ন তুলেন তারা। ভোট কেন্দ্র নির্ধারণে যেভাবে সামান্যত সুযোগ সুবিধা বিবেচনা করা হয়নি, ঠিক তেমনি আকাশ পাতাল ফারাক করে ভোট কেন্দ্র প্রতি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কাঠিগুড়ার বহু গ্রাম এলাকায়। কংগ্রেস নেতারা তথ্য সহকারে বলেন, 300-400 ভোটার দিয়ে যেমন ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে তেমনি 1200-1300 ভোটার দিয়ে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এমনকি তারা আরো বলেন, মোহনপুর জিপিতে মাত্র 88 জন ভোটার দিয়ে 512 নং কান্দিগ্রাম এলপি স্কুলকে ভোট কেন্দ্র করা হয়েছে। এই তারতম্য কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। জিপি সেক্রেটারিদের সতর্ক করে দিয়ে বলা হয়, দাবি আপত্তির সময় চলছে। জনগণ দাবি আপত্তি তুলে ধরছেন। এগুলো বিবেচনায় রেখে জনগণের স্বার্থে ভৌগোলিক ও জিপির সীমা অবস্থান এবং যাতায়াতের সুবিধা বিবেচনা করে ভোট কেন্দ্র নির্বাচনে জিপি সচিবদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।
অন্যথায় জনগণ ছেড়ে কথা বলবেন না। ডিলিমিটেশন সহ খসড়া তালিকা, ভোট কেন্দ্র নির্ধারণ ইত্যাদিতে জনগণকে হয়রানির যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান কংগ্রেস নেতা কর্মীরা। পরবর্তী খবরটি হলো, প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ নিয়ে এবার বড়সড় বিতর্ক। বিজেপি নেত্রী নব্যা হরিদাস কেরল হাইকোর্টে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী তার নির্বাচনী হলফনামায় সম্পত্তি সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করেছেন, তাই তার সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি। 13 নভেম্বর কেরলের ওয়ানড লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন প্রিয়াঙ্কা। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া এই আসন থেকে লড়াইয়ে নেমে প্রথমবারই সাফল্য অর্জন করেন তিনি। এমনকি রাহুল গান্ধীর আগের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে যান প্রিয়াঙ্কা। কিন্তু এই জয়ের পরে শুরু হয়েছে আইনি বিতর্ক। ওয়েনাডের বিজেপি প্রার্থী নব্যা হরিদাসের দাবি, প্রিয়াঙ্কা গান্ধী তার এবং তার পরিবারের সম্পত্তির সঠিক হিসাব নির্বাচনী হলফনামায় দেননি। এর ফলে তিনি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন এবং ভোটারদের বিভ্রান্ত করেছেন। কেরল হাইকোর্টে দাখিল করা মামলার আইনজীবী হরিকুমার জি নায়ার জানিয়েছেন, অভিযোগে উল্লেখ রয়েছে প্রিয়াঙ্কা ও তার পরিবারের মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি গোপন রাখা হয়েছে। কেরল হাইকোর্টে আগামী বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি হতে পারে, কারণ 23 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত কোর্ট ছুটির মধ্যে থাকবে। নব্যা হরিদাসের মতে, প্রিয়াঙ্কার এই আচরণ সম্পূর্ণ অনৈতিক এবং তার সাংসদ পদ রদ করার দাবিতে যথেষ্ট কারণ রয়েছে। 2 দশক ধরে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকলেও 2023 সালের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার ভোট ময়দানে নেমেছিলেন। দাদা রাহুল গান্ধীর জয়ের ইতিহাস ভেঙে প্রিয়াঙ্কা প্রায় 4 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয় নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই বিজেপি তার সাংসদ পদ চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। কেরলের এই মামলা শুধু প্রিয়াঙ্কার নয়, কংগ্রেসের জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে। এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় এবং এর প্রভাব রাজনীতিতে কতটা পড়ে। পরবর্তী খবরটি হলো, এবার বরেলির এক আদালত সমন পাঠালো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। আগামী 7 জানুয়ারি তাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও অন্য একাধিক মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে সমন পাঠানো হয়েছে রায়বেরেলির সাংসদকে। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে, কখনো আবার আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী 7 জানুয়ারি রাহুলকে হাজিরা দিতে বলেছে বরেলির আদালত। সেই মর্মে নোটিশ পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনে জাত গণনা নিয়ে এক মন্তব্যের জেরে আদালতে মামলা হয়। আবেদনকারী পঙ্কজ পাঠকের দাবি, রাহুলের মন্তব্য দেশে গৃহযুদ্ধের সূচনা করতে পারে। তার কথায়, আমরা অনুভব করেছি রাহুল গান্ধী জাত গণনা নিয়ে যে মন্তব্য করেছিলেন তা দেশে গৃহযুদ্ধ শুরু করার চেষ্টার মতো। আমরা প্রথমে এমপি এমএলএ আদালতে তার বিরুদ্ধে মামলা করেছিলাম, কিন্তু তা খারিজ হয়ে যায়। তারপরে আমরা জেলা জজ আদালতে যাই, সেখানে আমাদের আবেদন গৃহীত হয়েছে এবং রাহুলকে নোটিশ পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগে হায়দ্রাবাদে একটি প্রচার সভায় রাহুল বলেছিলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে দেশব্যাপী জাত গণনা ছাড়া আরো কিছু সমীক্ষা করবে। দেশের জনগণের মধ্যে সম্পদের বন্টন নিশ্চিত করতে একটি আর্থিক সমীক্ষাও চালাবে কংগ্রেস। ভাষণে রাহুল বলেন, ওবিসি, তফসিলি জাতি ও উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কতজন রয়েছেন তা নির্ধারণ করতে আমরা প্রথমে দেশব্যাপী সমীক্ষা চালাবো। তারপর আমরা জনগণের সম্পদের বন্টন নিশ্চিত করার পদক্ষেপ করব। রাহুলের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। এবার বিষয়টি ঘোরালো আদালতে। পরবর্তী খবরটি হলো, গণহত্যা চালানোর মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালে বিচার চলছে। তিনি ভারতে আশ্রিত। এমনই পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোল। ইন্টারপোল কর্তৃক লাল তালিকাভুক্ত হওয়ায় শেখ হাসিনা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে চিহ্নিত। তিনি ইন্টারপোলের নজরে একজন আন্তর্জাতিক অপরাধী হিসেবে লাল তালিকায় ঢুকলেন। পরবর্তী খবরটি হলো, ক্যান্সার, ডায়াবেটিস, হাইপার টেনশনের জন্য দায়ী লাইফস্টাইল, বললেন ডক্টর রবি কান্নান। আসামে প্রতি বছর 25 থেকে 30 হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। ক্যান্সার থেকেও ভয়ঙ্কর ডায়াবেটিস, হাইপার টেনশন, এই 2 রোগ থেকে মুক্তির সম্ভাবনা নেই, কিন্তু ক্যান্সার থেকে মুক্তি সম্ভব। কাটিগড়ার সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন দেশের খ্যাতনামা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। নিজেকে রোগ মুক্ত রাখতে লাইফস্টাইল পরিবর্তনের ডাক দেন তিনি। দেশে যেভাবে অনিয়ন্ত্রিত জীবনশৈলী সংক্রান্ত রোগ বৃদ্ধি হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেন খ্যাতনামা এই চিকিৎসক।
ন্যাশনাল সার্ভিস স্কিমের অধীনে তামাক বিরোধী সচেতনতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে এসেছিলেন দেশের খ্যাতনামা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ পদ্মশ্রী ডক্টর রবি খান্না। সহস্রাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ভিড়ে আসা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানুষের জীবনশৈলীর অস্বাভাবিক পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, বর্তমান সময়ে যেসব মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে তা ঘটছে মূলত সাধারণ লাইফস্টাইল পরিবর্তনের জন্যই। মানুষ তার লাইফস্টাইল পরিবর্তন করার ফলে নিজের অজান্তেই দিকে আনছে নানা রোগ। লাইফস্টাইল খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারলেই অনেকাংশেই কেটে যাবে এই সমস্যা। কমবে ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ, কিডনি রোগের মতো জটিল সব সমস্যা। তার স্পষ্ট কথা, তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে শুধু যে ক্যান্সার হচ্ছে তা কিন্তু নয়। ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ, কিডনি রোগের মূলেও কিন্তু তামাক সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবনের প্রতিক্রিয়া রয়েছে। খাদ্যাভ্যাস, লাইফস্টাইল বদলাতে পারলেই এসব রোগ থেকে মুক্ত থাকা অনেকটাই সম্ভব বলে মন্তব্য করে লাইফস্টাইল পরিবর্তনের ডাক দেন তিনি। তার কথায়, তামাক সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে পারলে বর্তমান সময়ে ত্রাস সৃষ্টিকারী রোগ থেকে মুক্ত থাকা অনেকাংশেই সম্ভব। ডায়াবেটিস, হাইপারটেনশন রোগ ক্যান্সার থেকেও ভয়ঙ্কর বলে উল্লেখ করেন তিনি। বলেন, ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু একবার ডায়াবেটিস, হাইপারটেনশন শরীরে বাসা বাঁধলে তা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। নেশাদ্রব্য বর্জনের জন্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান তিনি। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডক্টর কান্নান। অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের নানা প্রশ্নের জবাব দেন। বলেন, সুস্থ থাকতে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণ শাকসবজি, পুষ্টিকর খাদ্য, বর্জন করুন জাঙ্ক ফুড। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর কান্নান জানান, আসামে প্রতি বছর 25 থেকে 30,000 মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। উত্তর পূর্বাঞ্চলে এই সংখ্যাটা 40 থেকে 45,000। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে এই রোগ থেকে মুক্তি সম্ভব বলে জানান তিনি। তবে অ্যাডভান্স স্টেজের ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব নয়। অনুষ্ঠানে খ্যাতনামা এই চিকিৎসককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।